হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হানজান আর জিয়া ওদের টিম 057 এর অফিসে চলে আসে। আর অফিসের মধ্যে ঢোকার পরে বাইশুয়াং বলেছিল, হানজান তুমি ট্রিপল এস র্যাঙ্কের কন্ট্যাক্ট মাস্টার, আর এখানে কিং ট্যাং একাডেমির মধ্যে তুমি আজ পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট রেকর্ড বানিয়েছো। ওইখানে আমরা দেখতে পাই ইফেন বলতেছিল, এটা তো অসাধারণ ব্যাপার, তুমি নাম্বার 1 জিনিয়াস, আমাদের টিম 057 এর লিডার, এই পুরো সিটির নাম্বার 1 জিনিয়াস। তারপর বাইশুয়াং বলতেছিল, হানজান প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি আগে ভেবেছিলাম তুমি এমন কোনো একটা ছেলে যে কানেকশনের মাধ্যমে এখানে এসেছে, কিন্তু আমি যখন কালকে তোমার পাওয়ার দেখেছি আমি সেটা বুঝে গেছি যে তুমি কোনো নর্মাল হান্টার হতে পারো না। আর তুমি একদমই টেনশন করবে না, আমি আজকের পর থেকে আমার টিম লিডারের সকল কথাই শুনবো, কারণ আমি জানি তুমি আমাদের টিম 057 কে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। হানজান বলতেছিল, আর বাইশুয়ান তুমি কি করতেছো? আমরা সবাই তো টিমমেট, আর কালকে তুমি যে ব্যবহারটা করেছো ওটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ মানুষ মাত্রই তো ভুল, তোমাকে আমার সামনে এত ফর্মালি ব্যবহার করার কোনো দরকার নাই। তখনই আমরা দেখতে পাই বাইশুয়াং বলতেছিল, হানজান আমাদেরকে হায়ার আপস এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মতো একটা অসাধারণ ট্যালেন্টেড ছেলেকে এখানে পাঠিয়েছে কেন ওরা? এখানে পাঠানোর কারণে তোমার মতো একটা ট্যালেন্টেড ছেলে পুরো ট্যালেন্টটাই ওয়েস্ট হয়ে যাবে। জানি না ওদের এইভাবে রিয়াক্ট করার কারণটা কি, কিন্তু তুমি বেশি দিন যাবত যদি এই জায়গায় থাকো তাহলে তোমার ট্যালেন্ট একদমই ওয়েস্ট হয়ে যাবে। তোমাকে যে কোনো ভাবে ট্রাই করতে হবে যাতে তুমি কোনো না কোনো ভাবে অর্গানাইজেশন থেকে বাইরে বেরোতে পারো। হানজান বলছিল, নর্মাল লোকেরা আশেপাশের জায়গা দেখে ওদের মতো হওয়ার ট্রাই করে, আর যদি কথা বলা হয় আমার সবাইকে চেঞ্জ করার মতো পাওয়ার আছে আমার, আমাকে কিছু ছাড়তেও হবে না আর আমাকে কিছু বদলাতেও হবে না। তুমি শুধু কিছুদিন অপেক্ষা করো আর দেখো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আর আমি যেহেতু এখানে চলে এসেছি তাহলে এই গার্ডিয়ান অর্গানাইজেশনটা একদমই আগের মতো থাকবে না। ইফেন বলতেছিল, হানজান যাই হোক তোমার সাহস তবুও অনেক বেড়ে গেছে, তুমি ডিপ ব্লু সিটিতে থাকার পরেও জাহুকে অপেন্ড করেছো। ও এই জিনিসটা এত ইজিলি যেতে দেবে না, ও তোমার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করবে। ওর যত পাওয়ার আছে ও সবকিছু ইউজ করে তোমার বিপক্ষে প্রবলেম ক্রিয়েট করবে। আর জাহুর কাছ থেকে বাঁচা শুধুমাত্র একটাই রাস্তা আছে, হয়তো তুমি জাহুকে মেরে দিবে, না হলে জাহু তোমাকে মেরে ফেলবে। কারণ যতক্ষণ পর্যন্ত জাহু জীবিত থাকবে ও সবসময় ট্রাই করবে যাতে তোমার ফিউচারটা নষ্ট হয়ে যায়। বাইশুয়াং বলতেছিল, হানজান ইফেং একদম ঠিক কথাই বলতেছে, জানি না কেন আজকে ডিপ ব্লু সিটির মধ্যে কোনো টাস্কই দেখা যাচ্ছে না, এমনকি একটা ছোট্ট টাস্ক পর্যন্ত নাই। সবগুলো টাস্ককে কেউ না কেউ অ্যাকসেপ্ট করেছে, আর আমার মনে হয় এই কাজটার পেছনে জাহুরে হাত আছে। আমার মনে হয় ও সবাইকে বলে দিয়েছে সব টাস্ক অ্যাকসেপ্ট করার জন্য, একটা টাস্ককেও না আসার জন্য। তো হানজান এখন তুমি বলো আমরা কি করব? আমরা তো একটু উন্নতি করেছি, তো আমরা কি একটু উন্নতি করার পরে গিভ আপ করে দিব? কারণ আমার মনে হয় না যে জাহু আমাদেরকে সামনে এগোতে দেবে, আর আমাদের কাছে যদি মিশনই না থাকে তাহলে আমরা পয়েন্ট পাবো কি হবে? আর আমরা যদি পয়েন্ট কামাইতে না পারি তাহলে আমাদের টিম সর্বশেষে চলে আসবে, আর তাহলে আমাদের হাতে কোনো রাস্তাই থাকবে না, আমাদেরকে অর্গানাইজেশন থেকে বাইরে বের করে দেওয়া হবে। হানজান বলেছিল, বাইশুয়াং তুমি এখনই আমাকে বললে যে ডিপ ব্লু সিটির সবগুলো টাস্ককে অ্যাকসেপ্ট করা হয়েছে, কি আমি ঠিক বলতেছি না? তখন বাইশুয়াং বলেছিল, হ্যাঁ হানজান তুমি একদম ঠিক কথাই বলতেছো। তখন হানজান বলেছিল, এটা তো কথা হলো ডিপ ব্লু সিটির, তো বাকি সব সিটির ব্যাপার কি? ওদেরও কি টাস্ক গুলো নিয়ে নেওয়া হয়েছে? বাইশুয়াং বলতেছিল, আর হানজান 1 মিনিট দাঁড়াও, তুমি কি ভাবতেছো? তখনই আমরা দেখতে পাই হানজান বাইশুয়ানের হাতে ট্যাবটা নিয়ে নেয়। তারপর হানজান বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমরা ডিপ ব্লু সিটির লোকেশন বাদ দিয়ে এবার ক্যাঙ্গাই সিটির লোকেশন দেখবো। এমনটাও তো হতে পারে ওখানে কিছু মিশন অ্যাভেলেবেল আছে। তারপর যখনই হানজান ওইখানে রিফ্রেশ করে ওইখানে অনেকগুলো টাস্ক চলে আসে, যেই টাস্ক গুলো এখনো অ্যাকসেপ্ট করা হয়নি। হানজান বলতেছিল, বাইশুয়াং এই দেখো ক্যাঙ্গাই সিটির মধ্যে এখন অনেকগুলো টাস্ক আছে যেগুলো কেউ এখনো অ্যাকসেপ্ট করেনি, তো আমরা এই টাস্ক গুলো অ্যাকসেপ্ট করার পর অনেকগুলো পয়েন্ট ইনকাম করতে পারবো। বাইশুয়াং বলতেছিল, হানজান অন্য সিটি থেকে টাস্ক নেওয়া একদমই ইলিগাল নয়, আমরা এই কাজটা তো করতে পারবো, কিন্তু আমাদের অনেক সমস্যা হবে এই কাজটা করতে। যেমন মনে করো আমাদেরকে টাস্ক কমপ্লিট করার জন্য আলাদা আলাদা শহরে ট্রাভেল করতে হবে, আর এই সময় আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে। কিন্তু আসল সমস্যা ট্রাভেলিং নয়, আমরা এক শহর থেকে আরেক শহরে যখন ট্রাভেল করবো তখন রাস্তার মধ্যে অনেকগুলো হাই লেভেলের মনস্টার থাকবে, আর যদি রাস্তার মধ্যে এমনটা হয়ে যায় যে আমাদের সামনে একটা পাওয়ারফুল মনস্টার চলে আসে তাহলে আমাদের লাইফটা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে। তুমি আমার কথা কি বুঝতে পারছো? আমি একদমই ভয় পাচ্ছি না, কিন্তু এটা একটা বুদ্ধিমানের কথা, তো এই জন্য আমাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা ক্যাংহাই সিটির দিকে রওনা দিয়েছে একটা গাড়ি নিয়ে, কারণ হানজান ভাবতেছিল ওরা যদি পয়েন্ট না কামায় তাহলে ওদের টিমের হেরে যাওয়ার থেকে বড় ভয়ের কিছুই নেই, তো আমাদেরকে অবশ্যই একবার ট্রাই করে দেখা উচিত। তারপর আমরা দেখতে পাই রাস্তার মধ্যে যতগুলো মনস্টার আসতেছিল ওরা ওই মনস্টার গুলোকে গাড়ি দিয়ে উড়িয়ে দিচ্ছিল। তখনই জিয়া বলতেছিল, হানজান ওই দেখো ওইটা কি? হানজান বলতেছিল, ওটা একটা ফার্স্ট র্যাঙ্কের জাগ মনস্টার, আর এগুলোর নাম হলো ডেথ ফ্লাই, আর এই সব মনস্টার দল বানিয়ে আসে, এদের দল যত বড়ই হবে এদের পাওয়ার তত বেশি হবে। কিন্তু এই কথাটা শোনার পর হঠাৎ ইফেন ওইখান থেকে উঠে পড়ে। ইফেন বলতেছিল, কি সামনে ডেথ ফ্লাই আছে, চলো সবাই এগিয়ে যাও, আমরা ওদের উপরে অ্যাটাক করবো আর ওদের সবাইকে মেরে ফেলবো, আমরা অনেক পাওয়ারফুল একটা টিম, কেউ আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা টর্নেডো চলে এসেছে, আর এই টর্নেডোটা ডেথ ফ্লাই গুলো বানিয়েছে। জিয়া বলছিল, হানজান ওই দেখো ডেথ ফ্লাই এর বানানো বড় একটা টর্নেডো। হানজান বলছিল, যদি আমরা ভালো করে দেখি তাহলেই বোঝা যাচ্ছে যে এদের নাম্বার অনেক বেশি, আর এরা যেই জায়গাতেই অ্যাটাক করবে ওই জায়গাটা একদম নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, আর কোনো নর্মাল মাস্টারের পক্ষে ওদের সাথে ফাইট করাটা অনেক কঠিন হবে। ওইখানে আমরা দেখতে পাই ইফেন বলছিল, চলো আমরা সবাই ওদের উপরে অ্যাটাক করি, আমরা এই সব ডেড ফ্লাইকে মেরে ফেলবো, আমরা একটা ডেড ফ্লাইকেও বাঁচতে দিব না। ওইখানে একটু চিন্তিত হয়ে বাইশুয়ান বলেছিল, টিম লিডার হানজান এখন আমাদের কি করতে হবে? কারণ এই ডেড ফ্লাই গুলো এমনি এমনি ঘুরতেছে না, এদের সামনে একটা গাড়ি আছে আর এরা ওই দিকেই যাচ্ছে। ওই ডেড ফ্লাই গুলো যদি আর একটু কাছে যায় ওদের তাহলে ওরা সবাই মারা যাবে। তো আমরা কি গিয়ে ওদেরকে হেল্প করব নাকি আমরা আমাদের রাস্তায় চলে যাব আর আমাদের মিশন করব? কারণ এমনটাও হইতে পারে যে ওদেরকে বাঁচাইতে বাঁচাইতে আমরাই বিপদে পড়ে যাব। হানজান বলেছিল, আমাদের কাছে যখন সুযোগ আছে অন্য কাউকে বাঁচানো
বাঁচানো, তো আমরা একদমই পিছু হটবো না। তাড়াতাড়ি গাড়ি ঘোরাও আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের দিকে নিয়ে চলো। আমরা ট্রাই করবো যাতে আমরা সবাইকে বাঁচাইতে পারি। ওইখানে আমরা দেখতেছি ই ফ্যাং বলতেছিল তাড়াতাড়ি এগিয়ে যাও, আমরা এই সব ডেড স্প্লাইকে মেরে ফেলবো, একটাকেও বাঁচতে দিব না। বাইশুয়াং বলতেছিল সবাই শক্ত করে ধরে বসো, কারণ আমি তাড়াতাড়ি গাড়ি ঘুরাবো। আর এই কথাটা বলার সাথে সাথে ওর ডান দিকে গাড়ি ঘুরিয়ে নেয়, কিন্তু ই ফ্যাং এখনো ঠিক মতো বসতে পারেনি, আর সেই জন্য ও নিচে পড়ে যায় আর ওর কাঁধের মধ্যেও অনেক চোট লেগে যায়। কিন্তু তবুও ই ফ্যাং বলতেছিল অনেক মজা হবে, চলো সবাই আমরা ফাইট করবো। অন্যদিকে আমরা ওই গাড়িটা দেখতে পাই যার পেছনে ডেড স্প্লাই গুলো লেগেছিল, আর ওই ডেড স্প্লাই গুলো গাড়িটার অনেক কাছেই চলে এসেছে। ভেতরে দেখতে পাই আমরা একটা মেয়ে বসেছিল, ওর নাম ছিল শ্যাং শিটিং। ওর সাথে বসে থাকা লোকটা বলছিল মিস গাড়ি এর থেকে জোরে যেতে পারবে না, আর যদি এমনটাই চলতে থাকে তাহলে ওই মনস্টার গুলো 5 মিনিটের মধ্যে আমার গাড়িটাকে ধরে ফেলবে, আর তারপর আমাদের জন্য আপনাকে বাঁচানোটা একদমই অসম্ভব হয়ে যাবে। আর যদি কথা বলা হয় রিইনফোর্সমেন্টের, ওরা আমাদের এখানে সময় মতো আসতেই পারবে না। মিস আমাকে আপনাকে বাঁচাতেই হবে, তো এর জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন আমি সবই করব। তারপর ও বলতেছিল সবাই রেডি হয়ে যাও, আমাদেরকে স্যাক্রিফাইস প্ল্যান চালু করতে হবে, আর শুধুমাত্র এইটাই একটা রাস্তা আছে যার মাধ্যমে আমরা মিসকে সেভ করতে পারবো। এটা শোনার পর সবাই বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমরা স্যাক্রিফাইস প্ল্যান চালু করতেছি। ওইখানে আমরা দেখতে পাই মিস চ্যাং বলতেছিল প্লিজ সবাই এই কাজটা করিও না, সবাই ফিরে আসো, আমরা শেষ পর্যন্ত ফাইট করব, আর তোমাদের লাইফ আমার জন্য স্যাক্রিফাইস করিও না, এটা অনেক খারাপ ব্যাপার। ওইখানে আমরা দেখতে পাই সবাই বলতেছিল আমাদের মিসকে প্রোটেক্ট করাটা এটা আমাদের দায়িত্ব, তো তার জন্য যদি আমাদের জানও দিতে হয় তাহলে কোনো যায় আসে না। আর সেই সাথে আমরা দেখতে পাই সিয়াং ফ্যামিলির গার্ডস গুলো ডেড স্প্লাইদের দিকে ঘুরে যায় যাতে ওরা নিজেদের স্যাক্রিফাইস দিয়ে মিসকে সেভ করতে পারে। ওই গার্ডস গুলো ডেড স্প্লাই গুলোর উপরে একটানা অ্যাটাক করতেছিল, কিন্তু ওই ডেড স্প্লাই গুলো অনেক পাওয়ারফুল ছিল, আর ওদের উপরে ওই ছোট মোটো অ্যাটাক গুলোর কিছুই হচ্ছিল না। মিস সিয়াং কাঁদতে কাঁদতেই বলতেছিল এই সব দোষ আমার, শুধুমাত্র আমার জন্য আমার সবগুলো লোক মারা যাচ্ছে। সাথে বসে থাকা লোকটা বলতেছিল মিস আপনাকে বাঁচানোটা আমাদের দায়িত্ব, তো এতে আমাদের যাই করতে হোক না কেন আমরা করবো, তো প্লিজ আপনি এর জন্য নিজেকে অপরাধী মনে করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই মিস বলতেছিল আর 1 মিনিট দাঁড়াও, এটা কোন ধরনের সাউন্ড? এমন মনে হচ্ছে যে পেছন থেকে কেউ অ্যাটাক করতেছে। ওইখানে আমরা দেখতে পাই ডেড স্প্লাই গুলোর উপরে অ্যাটাক করা শুরু হয়ে গেছে, আর এই অ্যাটাকটা অন্য কেউ নয় হানজান করতেছিল। আর যেহেতু হানজানের অ্যাটাক অনেক পাওয়ারফুল ছিল তাই ও অনেক ইজিলি ওই ডেড স্প্লাই গুলোকে মারতে পারতেছিল। অবাক হয়ে মিস চ্যাং বলতেছিল আরে 1 মিনিট দাঁড়াও, এই ছেলেটার অ্যাটাকের কারণে তো ওই ডেড স্প্লাই গুলো মারা যাচ্ছে। হানজানের ফোকাস ছিল ফাইটিং এর উপরে, আর অন্যদিকে মিস চ্যাং এর ফোকাস ছিল হানজানের উপরে। মিস চ্যাং বলতেছিল এই ছেলেটা তো অনেক পাওয়ারফুল, আর এই ওই ডেড স্প্লাই গুলোকে অনেক ইজিলি মারতেছে। আমাদের কাছে অনেক পাওয়ারফুল মাস্টার ছিল, কিন্তু ওরা তবুও কিছু করতে পারতেছিল না। তো এই ছেলেটাকে আর মিসের সাথে থাকা লোকটা ভাবতেছিল আমাদের সিটির মধ্যে এত ভালো একটা ইয়াং ট্যালেন্ট কোত্থেকে এলো, আর আমি এই ছেলেটার ব্যাপারে শুনলাম না কেন কিছু। কিন্তু হঠাৎই আমরা দেখতে পাই ওই ডেড স্প্লাইয়ের টর্নেডোর ভেতর থেকে পয়জন স্ট্রিং দিয়ে অ্যাটাক করে, আর এটা দেখার পর ই ফ্যাং সামনে চলে আসে, আর ও হানজানকে বলেছিল হানজান সাবধানে থাকবে, এই পয়জন স্ট্রিং গুলো অনেক ভয়ঙ্কর। কিন্তু ওইখানে আমরা দেখতে পাই ওই সবগুলো পয়জন স্ট্রিং ই ফ্যানের বডির মধ্যে ঢুকে গেছে। ই ফ্যাং বলতেছিল এটা তো সত্যিই মজাদার, সত্যি এই ডেড স্প্লাই গুলোর কারণে আমার অনেক মজা আসতেছে। হানজান পয়জন স্ট্রিং গুলো বাইরে বের করতে করতে বলতেছিল এটা তোমার বডির জন্য অনেক ভয়ঙ্কর, আর তোমার বডির মধ্যে থেকে যদি এগুলোকে তাড়াতাড়ি বের করা না হয় তাহলে তুমি নিশ্চয়ই মারা যাবে। কিন্তু হঠাৎ আমরা দেখতে পাই পয়জন স্ট্রিং গুলো অটোমেটিক বাইরে বেরিয়ে আসতেছিল। হানজান বলতেছিল আরে 1 মিনিট দাঁড়াও, এখানে হচ্ছেটা কি? আর তোমার বডির ভেতর থেকে এই পয়জন স্ট্রিং গুলো আপনি কিভাবে বাইরে বেরোলো? আর তোমার বডির মধ্যে একটা আঘাতের দাগও নাই কেন? আর সিস্টেমের কারণে আমরা জানতে পারি ই ফ্যাং এর কাছে ডাবল এস র্যাঙ্কের অ্যাবিলিটি আছে, আর ওই অ্যাবিলিটির নাম হলো ইমর্টালিটি। আর এটাই হচ্ছে কারণ যার কারণে ও যতবারই আহত হোক না কেন ও বারবারই রিকভার করবে। হানজান ভাবতেছিল এখানে ইমর্টালিটির মানে কি? এটার মানে কি এটাই যে ই ফ্যান তাড়াতাড়ি রিকভার করবে, নাকি ই ফ্যান একদম অমর? ই ফ্যান বলতেছিল হানজান তুমি এটাই ভাবতেছো না যে এই ডাবল এস র্যাঙ্কের ইমর্টালিটি ট্যালেন্ট আমার বডির উপরে কি কি এফেক্ট ফেলে? কিন্তু এই কথাটা আমি তখনই তোমাকে বলবো যখন তুমি আমাকে প্লিজ বলবে। হানজান বলতেছিল তোমার ট্যালেন্টের ব্যাপারে আমার জানার কোনো দরকার নাই। ই ফ্যান বলতেছিল তুমি তো একদম ফালতু একটা ছেলে, তুমি কমসে কম আমার সামনে তো অ্যাক্টিং করতে পারতে। ওইখানে থাকা সবগুলো ডেড স্প্লাইকে মারার পর হানজানের টিম ওর টাস্কের লোকেশনের দিকে যাচ্ছিল, আর ওইখানে আমরা দেখতে পাই হানজান বারে বারে হাসি দিচ্ছিল। হানজান বলতেছিল আরে আমাকে এত কে মনে করতেছে যার কারণে আমার বারে বারে হাসি আসতেছে? আমি তো একদমই অসুস্থ নই, কিন্তু তবুও আমার এত হাসি আসতেছে কেন? ওইখানে আমরা দেখতে পাই জিয়া বলতেছিল হানজান সামনের দিকে দেখো, আমার মনে হয় আমরা টাস্কের প্রথম লোকেশনে চলে এসেছি। এখানে আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে, না হলে আমাদের একটা ছোট্ট ভুলের কারণে অনেক কিছুই হতে পারে। আর সামনের দৃশ্য দেখার পর ই ফ্যাংও অবাক হয়ে গেছে। ই ফ্যাং বলতেছিল জিয়া তুমি একদমই ঠিক বলতেছো, আমাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ আমাদের সামনে যতগুলো মনস্টারই আছে ওই সবগুলোই সেকেন্ড লেভেলের মনস্টার, আর আমার মনে হয় ওইখানে একটা থার্ড লেভেলেরও মনস্টার আছে। আর থার্ড লেভেল কথাটা শোনার সাথে সাথে জিয়া অবাক হয়ে গেছে। হানজান বলতেছিল জিয়া তৈরি হয়ে যাও, আমাদেরকে ফাইট করতে হবে, তাতে সেকেন্ড লেভেলের মনস্টার আসুক আর থার্ড লেভেলের মনস্টার আসুক আমাদের কোনো যায় আসে না। আর তাছাড়া ওইখানে অনেকগুলো মনস্টার আছে, এই মনস্টার গুলোকে মারার পর আমাদের টিমের পয়েন্ট অনেক বেড়ে যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজানের টিমকে দেখার সাথে সাথেই ওইখানে দেখা সবগুলো মনস্টার ওদের উপরে অ্যাটাক করে দেয়, আর অন্যদিকে হানজান ওর স্কিল অ্যাক্টিভেট করে অ্যাটাক করা শুরু করে দেয়। আর ওইখানে হানজানের একটা অ্যাটাকে যথেষ্ট ছিল, আর ওইখানে থাকা সবগুলো মনস্টারই মারা যায়। অবাক হয়ে ইফ্যান বলেছিল বাইশুয়াং তুমি একদম ঠিক করেই বলেছিলে, হানজান সবগুলো মনস্টারকে শুধুমাত্র একটা অ্যাটাক করে মেরে ফেললো, তো হানজান কতটা পাওয়ারফুল হতে পারে? বাইশুয়ান বলেছিল আমি হানজানের অ্যাটাক যতবারই দেখি না কেন আমি বারে বারেই অবাক হয়ে যাই। আমি হানজানের মতো পাওয়ারফুল ছেলে আর দ্বিতীয় আর একটা দেখিনি, আমি হানজানের মতো পাওয়ারফুল ছেলে আর একটা দেখিনি। ভবিষ্যতের মধ্যে হানজান সবচেয়ে পাওয়ারফুল স্পিরিট মাস্টার হবে। তখনই আমরা ক্যাঙ্গাই সিটির গার্ডিয়ান অর্গানাইজেশনের সিন দেখতে পাই, ওইখানে একটার পর একটা সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছিল। আর এটা দেখার পর ওইখানে থাকা সবগুলো লোকই অবাক হয়ে গেছে। ওইখানে থাকা কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে ক্যাঙ্গাই সিটির মধ্যে এত পাওয়ারফুল লোক আসলো
থেকে। ওদের যদি যাতায়াতের সময় বাদ দেওয়া হয় তাহলে ওরা প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য শুধুমাত্র 10 সেকেন্ড সময় নিয়েছে। তার মানে একটা কথা ক্লিয়ার যে লোকটা অ্যাটাক করতেছে ও একটা অ্যাটাকের মধ্যে সবগুলো মনস্টারকে মেরে ফেলতেছে। তো এত পাওয়ারফুল একটা মাস্টার আমাদের ক্যাঙ্গাই সিটিতে আসলো কিভাবে? নাকি ফ্রন্ট লাইনের ব্যাটেল মাস্টাররা এখানে চলে এসেছে আর ওরা আমাদের টাস্ক কমপ্লিট করতেছে। কিন্তু যখন ওদের লিডার চেক করে তখন ওরা দেখতে পায় এটা তো ক্যাঙ্গাই সিটির কোনো লোক নয়, এটা ডিপ ব্লু সিটির টিম 057 সবগুলো মিশন ক্লিয়ার করতেছে। তো ডিপ ব্লু সিটির লোকদের সাহস কিভাবে হয় যে আমাদের ক্যাঙ্গাই সিটিতে চলে আসবে? অলরেডি এখানে অনেক কম টাস্ক ছিল আর ওই শালারা আমাদের পয়েন্ট চুরি করবে। তো ওরা কি এই জন্য টাস্ক গুলো তাড়াতাড়ি করতেছে যাতে আমাদের বেইজ্জতি করতে পারে? আমার মনে হয় ওরা ওদের সবচেয়ে পাওয়ারফুল টিমটা এখানে পাঠিয়েছে। তো এই জন্য ফার্স্ট স্কোয়াড সবাই চলে আসো, এবার আমরা ওদেরকে দেখাবো চুরি করা কাকে বলে। আর ওরা ক্যাঙ্গাই সিটিতে এসে কত বড় একটা ভুল করেছে ওটা তাড়াতাড়ি বুঝতে পারবে। আর যখনই ওরা বাইরে বেরোয় তখন ওদের পিছু পিছু অনেকগুলো টিম চলে আসে। ক্যাপ্টেন বলেছিল আমার মনে হয় ক্যাঙ্গাই সিটিতে অনেকগুলো গার্ডিয়ান টিম আছে যারা টিম 057 এর জন্য একদমই খুশি নয়। তো টিম 057 তোমরা কতটাই পাওয়ারফুল হও না কেন, এখন যেহেতু এতগুলো গার্ডিয়ান টিম চলে এসেছে তোমরা কিছুই করতে পারবে না। আর তাছাড়াও আমরা যেই মিশনটাতে যাচ্ছি ওটা অনেক ভয়ঙ্কর একটা মিশন, আর ওই মিশনটার নাম হলো ম্যাজিক টেল স্নেক ক্লিয়ারিং টাস্ক। আমরা শিওর যে ডিপ ব্লু সিটির ওই টিমটা ওইখানেই যাবে। তো তারপরে আমরা দেখতে পারবো যে ওরা কি করতে পারে আর কি করতে পারে না। কিন্তু তখনই ওদের মধ্যে থাকা একটা মোটা লোক বলতেছিল আরে সবাই ওইদিকে দেখো ওইখানে কি হচ্ছে। আর আমাদের মনে হয় আমরা এখানে আসতে অনেক দেরি করে ফেলেছি। তারপর আমরা দেখতে পাই ওইখানে ম্যাজিক টেল স্নেক ক্লিয়ারিং টাস্ক কমপ্লিট হয়ে গেছে। ক্যাপ্টেন এটা দেখার পর অনেক রেগে যায়, আরো বলতেছিল ডিপ ব্লু সিটির এই টিমটা অনেক বেশি বেশি করে ফেলতেছে, আমরা যত তাড়াতাড়ি চলে যাই না কেন ওরা কোনো টাস্কই রাখতেছে না। আমি প্রমিস করতেছি আমি যদি ওদেরকে দেখতে পাই তাহলে আমি ওদেরকে একদমই ছাড়বো না। যাও ইয়ান তুমি তাড়াতাড়ি গাড়ি ঘুরাও, আমরা ওদের পিছু পিছু যাবো, কারণ এই মনস্টারগুলোকে দেখার পর মনে হচ্ছে এদেরকে বেশিক্ষণ আগে মারা হয়নি। আমরা যদি অনেক স্পিডে যাই তাহলে আমরা মনে হয় ওদেরকে ধরতে পারবো। যাও ইয়াও বলতেছিল ঠিক আছে ক্যাপ্টেন আমি এখনই গাড়ি ঘোরাচ্ছি, আমার মনে হয় না আমাদের বেশিক্ষণ লাগবে ওদেরকে খুঁজে পেতে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ক্যাপ্টেনের সাথে থাকা লোকটা বলতেছিল ক্যাপ্টেন আমার মনে হয় এই কাজটা করা আমাদের একদমই উচিত হবে না। ক্যাপ্টেন বলতেছিল কেন কি হয়েছে, তুমি আমাকে থামাচ্ছ কেন? তুমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ওরা আমাদের সবগুলো টাস্ক নিয়ে নিয়েছে। তো আমরা যদি ওদের ধরে একটা শিক্ষাই না দেই তাহলে তো এটা অনেক খারাপ হয়ে যাবে। এটা দেখে এমনটা মনে হবে যে ক্যাঙ্গাই সিটির লোকেরা অনেক ভয় পেয়ে গেছে। সবাই এমনটা মনে করবে যে ডিপ ব্লু সিটির যে কোনো টিম আসবে আর আমাদের পয়েন্ট চুরি করে চলে যাবে। ওইখানে আমরা দেখতে পাই টিমের লোকটা বলতেছিল কিন্তু বস ওরা তো সব পয়েন্ট রেজিস্টার করে দিয়েছে, এর মানে এটাই যে ওরা ক্যাঙ্গাই সিটিতে বেরিয়ে অলরেডি ডিপ ব্লু সিটিতে চলে গেছে। আর আমাদের কাছে এতটা পাওয়ার নাই যে আমরা ক্যাঙ্গাই সিটি থেকে বাইরে বের হয়ে ডিপ ব্লু সিটিতে গিয়ে ওদেরকে শিক্ষা দিব। আর এই জন্য আমরা যত চেষ্টাই করি না কেন এখন আমরা ওদের কিছুই করতে পারবো না। আর এখনই ক্যাঙ্গাই সিটির বর্ডার থেকে আমার এখানে নিউজ এসেছে যে কিছুক্ষণ আগে একটা ব্ল্যাক কালারের পিকআপ গেছে ওই দিক দিয়ে, আর ওটার ভেতরে 4 জন লোক ছিল। আর আমার মতে ওই 4 জন লোক মিলে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করেছে। আর যখনই ক্যাপ্টেন শুনতে পায় 4 জন মিলে এই টাস্কটা কমপ্লিট করেছে তখনই ক্যাপ্টেনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কারণ এই জিনিসটা ও হজমই করতে পারেনি যে কেমন করে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর টাস্ক শুধুমাত্র 4 জন মিলে করতে পারে। ক্যাপ্টেনের টিমের লোকটা বলতেছিল ক্যাপ্টেন আপনি কি ঠিক আছেন, আর কে কোথায় আছো, তাড়াতাড়ি ক্যাপ্টেনকে হসপিটাল নিয়ে চলো, আমার মনে হয় ক্যাপ্টেন অনেক অসুস্থ হয়ে পড়েছে। তারপর আমাদের গার্ডিয়ান অর্গানাইজেশনের হেডকোয়ার্টারের সিন দেখানো হয়। ওইখানে সুইমিং নামের একটা লোক বলতেছিল এটা তো অনেক অদ্ভুত ব্যাপার, ক্যাঙ্গাই সিটির মধ্যে হঠাৎ করে এতগুলো টাস্ক কিভাবে কমপ্লিট হয়ে গেল? আজকের আগে ক্যাঙ্গাই সিটিতে এত তাড়াতাড়ি কেউ টাস্ক করেনি। ডিপ ব্লু সিটির আশেপাশের এরিয়াতে মনস্টার একদমই খালি হয়ে যাওয়া শুরু করেছে। তাড়াতাড়ি আমাকে বলো ওইখানে কি এমন কিছু হচ্ছে যেটা আগে কখনো হয়নি? তোমার যদি কোনো সন্দেহজনক মনে হয় তাহলে তুমি আমাকে বলো। ওইখানে একটা লোক বলেছিল স্যার ডিপ ব্লু সিটি থেকে একটা বুলি টিম চলে এসেছে আর ওরা ক্যাঙ্গাই সিটির সবগুলো টাস্ক কমপ্লিট করতেছে। ওরা ডিপ ব্লু সিটির আশেপাশে যতগুলো জায়গা আছে একটা জায়গাও বাদ দেয়নি, সব জায়গায় টাস্ক কমপ্লিট করা শুরু করে দিয়েছে। আর সেই জন্য ওই সিটির কোনো লোকের পয়েন্ট বাড়তেছে না। আর ওইখানে যতগুলো গার্ডিয়ান টিম আছে ওরা সবাই হতাশ হয়ে পড়েছে, তাতে ওরা যত চেষ্টাই করুক না কেন ওরা ওই বুলি টিমটাকে ধরতে পারতেছে না। তখন থার্ড ইন কমান্ড সুইমিং বলতেছিল আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ওই টিমের ফাইলটা নিয়ে আসো, আমি ওই টিমটার ব্যাপারে সবকিছু জানতে চাই যে ওই টিমটার ভেতরে কি আছে যে ওরা এই সবগুলো টাস্ক এত ইজিলি করতেছে। ওই লোকটা বলতেছিল আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই নিয়ে আসতেছি। ওই লোকটা যাওয়ার পর সুইমিং ভাবতেছিল টাস্ক বলি আমাকে এদের ব্যাপারে অনেক তাড়াতাড়ি খোঁজ নিতে হবে, না হলে আমাদের অর্গানাইজেশনের মধ্যে অনেক বড় একটা সমস্যা হবে। তাতে যা কিছু হয়ে যাবে না কেন শুধুমাত্র একটা টিম এতটা ডমিনেট করতে পারবে না। তোমরা র্যাঙ্ক 1-এ আসতে পারো সমস্যা নেই, কিন্তু তোমরা সব টাস্ক করে ফেলবে এটা কখনোই সম্ভব না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওই লোকটা ফাইল নিয়ে চলে এসেছে। ওই লোকটা বলতেছিল স্যার এখানে সবগুলো ইনফরমেশন আছে যেগুলো আপনি চাইছিলেন। তখন থার্ড ইন কমান্ড বলতেছিল আচ্ছা ঠিক আছে ফাইলটা টেবিলের উপরে রেখে তুমি চলে যাও, আমি এই ফাইলটা আগে ভালো করে চেক করি তারপর আমি তোমাকে আবার ডাকবো। তখন ওই লোকটা বলতেছিল আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে যাচ্ছি। তারপর সুইমিং জানতে পারে ইফ্যাং এর ফাইল একটা টপ সিক্রেট ফাইল। ইফ্যাং যে ডিপ ব্লু সিটির টিম 057 এর ফর্মাল টিম লিডার, আর সাথে ও ডাবল এস র্যাঙ্কের একটা স্পিরিট কন্টাক্ট মাস্টার। আর গার্ডিয়ান অর্গানাইজেশনে আসার আগে ও ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে ছিল আর এর কাছে অনেক পাওয়ারফুল একটা ব্যাটেল স্পিরিট ছিল। আর সাথে ইফ্যাং পার্পল স্টার মেডেল অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু এর সোলো ওয়েপেনের মৃত্যুর কারণে এই লোকটা অনেক বড় একটা শখের মতো চলে গেছে। আর এখন এই লোকটা এতটাই নিচে চলে এসেছে যে একে গার্ডিয়ান অর্গানাইজেশনের মধ্যে কাজ করতে হচ্ছে। আর এর কাছে যে এবিলিটিটা আছে ওইটার নাম হলো ইমর্টাল, তার মানে একে যতই ড্যামেজ দেবো না কেন এর কিছুই হবে না। আর এর কাছে আছে ইটারনাল লাইফের পোটেনশিয়াল। আর এটাই হচ্ছে কারণ যে এর ফাইলটাকে একটা টপ সিক্রেট ফাইল বলা হয়েছে। আর টিম 057 এর দ্বিতীয় মেম্বারের নাম হলো হংগিন, আর এ একটা এ র্যাঙ্কের সোল ওয়েপেন। আর একদম ই ফ্যানের মতোই এও ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে ছিল। আর তারপর এ কোনো কারণের জন্য গার্ডিয়ান অর্গানাইজেশনে জয়েন করেছে। আর এর স্পেশাল এবিলিটি হলো মিথ্যা কথা বলা। এ যে কোনো ধরনের মিথ্যা কথা বলতে পারে, একদম আমার বন্ধুর মতো। এ নিজের এফিয়ান্স, বডি শেপ
শেপ এমনকি এর নামও পরিবর্তন করতে পারে। আর একবার যদি এর এবিলিটি অ্যাক্টিভেট হয়ে যায় আর তারপর এই যা কিছু চেঞ্জ করুক না কেন, এর রিয়েলিটির ব্যাপারে কেউ কিছুই জানতে পারবে না। আর এটাই হচ্ছে কারণ যেই কারণে এর ফাইলটাকে টপ সিক্রেট করা হয়েছে। ভয় পেয়ে সুইমিং বলছিল, আরে 1 মিনিট দাঁড়াও, এই টিম 057 এরা কারা? এর যে প্রথম 2 জন মেম্বার আছে এরা তো 2 জনের টপ সিক্রেট ফাইল। আমি তো একটা জিনিস এখনো বুঝতে পারতেছি না, এই টিমের মধ্যে যদি এত পাওয়ারফুল লোক আছে তাহলে এই টিমটা এখনো সামনে আসেনি কেন? মানে যারা ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে ছিল ওদের ব্যাটেল কমব্যাক্ট একদমই অসাধারণ। আর আজকালকে ছেলেরা এদেরকে কিভাবে হারাবে? আচ্ছা ঠিক আছে, এটা তো প্রথম 2টা গেল, তারপরের 2টা দেখি কি। আর প্লিজ আমাকে এটা বলিও না যে পরের ফাইল 2টা টপ সিক্রেট, কারণ আমি প্রথম 2টা ফাইল দেখার পরেই বুঝে গেছি যে এদের কাছে পাওয়ার আছে সবগুলো টাস্ককে একাই শেষ করার। তারপর সুইমিং এর সামনে আসে হানজানের ফাইল। যদি হানজানের কথা বলা হয়, এই হলো টিম 057 এর ক্যাপ্টেন। আর এই ছেলেটা কিছুদিন আগে কিংটেং একাডেমি থেকে গ্রাজুয়েট হয়েছে। আর এটা ছাড়া ওইখানে হানজানের ব্যাপারে আর কোনো ইনফরমেশন ছিল না। আর হানজানের ফাইলটাও ছিল একটা টপ সিক্রেট ফাইল। সুইমিং বলছিল, আরে 1 মিনিট দাও, এখানে হচ্ছেটা কি? এখানে টিম 057 এর ক্যাপ্টেন হানজানের ব্যাপারে কোনো ইনফরমেশন তো দেওয়া নাই। এদের কি ফাইলটা বানানোর সময় কোনো ভুল হয়েছে নাকি? আর নাকি সত্যি সত্যি হানজানের ব্যাপারে কোনো ইনফরমেশনই দেওয়া হয়নি? আর তাছাড়াও ডাবল এস র্যাঙ্কের একটা লোক থাকার পরেও এই ছেলেটাকে কেন টিম লিডার বানানো হয়েছে? এখনো সুইমিং এইসব কিছুই ভাবতেছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই সুইমিং এর ওইখানে কল আসে। কল উঠিয়ে সুইমিং বলেছিল, আমি গার্ডিয়ান অর্গানাইজেশনের 3rd ইন কমান্ড সুইমিং বলতেছি। ফোনের অপর পাশ থেকে বলেছিল, কমান্ডার সু, আমি লিন জিন জোয়ান বলতেছি, আমি 2nd ডিস্ট্রিক্টের হেড, আর আমার মনে হয় আপনি আমাকে চিনেন। আর এই আওয়াজটা শোনার সাথে সাথে সুইমিং অনেক ভয় পেয়ে গেছে। সুইমিং ভাবতেছিল 2nd ডিস্ট্রিক্টের হেড আমাকে কল করতেছে, আমি আমার লাইফে কোন ভুলটাই করলাম যার কারণে এত বড় একটা বিগ শট আমাকে কল করতেছে? কমান্ডার সু বলতেছিল, স্যার আমি আপনাকে গ্রিট করতেছি, আপনি কি আমাকে কোনো অর্ডার দিবেন নাকি আমি এমন কোনো ভুল করে ফেলেছি যার কারণে আপনি আমাকে কল করেছেন? আর আপনার কল করারই বা কি দরকার ছিল? আপনি কোনো লোককে বলে দিতেন আর আমি আপনার সামনে হাজির হতাম। লিন জিন জোয়ান বলতেছিল, আমার কথা ভালো করে শুনো, তোমার হাতে যে ফাইলগুলো আছে ওগুলো ইনভেস্টিগেশন করা বাদ দাও। আর তুমি যে ফাইলগুলো এখন ইনভেস্টিগেশন করতেছো ওই ফাইলগুলো তোমার সাধ্যের বাইরে। আর তাহলে তুমি আমার ওয়ার্নিং মানো আর যা কিছুই মানো, তুমি যদি একটা ভুল করে ফেলো তাহলে তোমার পুরো গার্ডিয়ান অর্গানাইজেশনটাই অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে। ভয় পেয়ে সুইমিং বলতেছিল, স্যার আপনাকে একদমই টেনশন করতে হবে না, আমি এই ফাইল নিয়ে আর কোনো ইনভেস্টিগেশনই করবো না। আর আপনার বলার সাথে সাথে বলার সাথে সাথে আমি ফাইলগুলো প্যাক করে ফেলেছি। আর আমাদের কাছে এত সাহসী নাই যে আমরা কোনো ভুল করবো যার কারণে আপনারা অফেন্ড হয়ে যাবেন। তারপর আমরা দেখতে পাই লিন জিন জোয়ান ফোন কেটে দিচ্ছে। সুইমিং বলতেছিল, কিছুক্ষণ আগে আমার জান অনেক বড় একটা বিপদের মধ্যে চলে এসেছিল। হান জান, তোমার আসল পরিচয়টা কি? যে 2nd ডিস্ট্রিক্টের হেড লিন জিন জোয়ান আমাকে কল করতেছে। আজকের আগে আমি ওনার সাথে কখনোই কথা বলিনি। আর হয়তোবা তুমি জানো না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আর এখন টিম 057 যা কিছুই করে করুক, আমি এদের ম্যাটারে আসবো না। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।